প্রিয় দর্শক, স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে দেখব আপনারা কিভাবে খুব সহজেই নিজে থেকে ই-পাসপোর্ট আবেদন করবেন। কারণ বর্তমানে পাসপোর্ট আবেদন করতে অনেকেই না জানার দরুন দালাল কিংবা এজেন্টের শরণাপন্ন হন। সেক্ষেত্রে দেখা যায় আপনাদের কাছ থেকে তারা অনেক পরিমাণে অর্থ চায় এবং সেখানে কিন্তু আপনাদের সময়ও লাগে অধিক পরিমাণে। কিন্তু ই-পাসপোর্ট বর্তমানে আবেদন করা খুবই সহজ। সেক্ষেত্রে আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। ওকে, আচ্ছা। আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেই ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। সাধারণত এই সকল ডকুমেন্ট আপনাদের কাছে থেকে থাকে। তো আমি এ বিষয়ে কি কি ডকুমেন্ট লাগে আমি ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দিব এবং সবার শেষে একটু সংক্ষেপে আলোচনা করে দিব। তো আমরা প্রথমে একটু দেখে নেই ই-পাসপোর্ট ফি আসলে কত, কারণ ই-পাসপোর্ট ফিটা কিন্তু আপনাদের জানা দরকার। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে গুগল বক্সে ই-পাসপোর্ট লিখে সার্চ দিতে হবে। ই-পাসপোর্ট লিখে সার্চ দিলাম, দেন দেখুন ই-পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখুন একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু অনেকগুলো ইনস্ট্রাকশন রয়েছে। এই ইনস্ট্রাকশনে গেলে কিভাবে আবেদন করবেন তার একটু সংক্ষিপ্ত মানে কি কি ডকুমেন্ট লাগবে নির্দেশনাবলীগুলো দেয়া থাকবে। এটা একটু দেখে নিতে পারেন, বাট না দেখলেও কোনো সমস্যা নেই। তবে পাসপোর্ট ফিটা কিন্তু দেখতে হবে, একটু দেখে নিন। না দেখলেও কোনো সমস্যা নেই। দেখুন, পাসপোর্ট যদি আপনি ই-পাসপোর্ট আবেদন করেন সেক্ষেত্রে পাসপোর্টের কিন্তু ধরন রয়েছে। 48 পেজের পাসপোর্ট রয়েছে, 64 পেজের পাসপোর্ট রয়েছে। এই 68 পেজ আর 64 পেজের মধ্যে একটু পার্থক্যটা আপনাদের বলি। 48 পেজ হলো ওই পাসপোর্টটাতে 48টা পেজ থাকবে। অর্থাৎ আপনি ওখানে 48 বার বিদেশে যাইতে পারবেন অথবা 48টা ভিসা লাগাইতে পারবেন। কারণ আপনি যখনই একবার কোন একটা দেশে যাবেন আসবেন, আপনার কিন্তু একটা পাতা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি 5 বছরের জন্য 48 পেজের পাসপোর্ট আবেদন করেন, আপনার যদি 5 বছরের অধিক পরিমাণে বিদেশ ভ্রমণ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু 48 পেজ আপনার জন্য এনাফ নয়। সেক্ষেত্রে আপনাকে 64 পেজের আবেদন করতে হবে। তবেই আপনি বারবার বিদেশে যাতায়াত করতে পারবেন। তবে যদি আপনার পেজ শেষ হয়ে যায় আপনার ভ্যালিডিটির আগে, সেক্ষেত্রে আপনি আবারও এপ্লাই করতে পারবেন পাসপোর্টের জন্য, অর্থাৎ যেটাকে রিনিউ বলা হয়। ওকে, তাহলে আমরা 48 পেজ এবং 64 পেজ আমরা ইতিমধ্যে বুঝে গেলাম এবং সেই সাথে 5 বছর এবং 10 বছরটা একটু লক্ষ্য করুন। 5 বছর মানে হলো আপনার পাসপোর্টের মেয়াদ থাকবে 5 বছর, আর 10 বছর মানে হলো আপনার পাসপোর্টের মেয়াদ থাকবে 10 বছর। এখন দেখুন 48 পেজের পাসপোর্ট যদি আপনি 5 বছরের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে রেগুলার ডেলিভারিতে আপনার খরচ পড়বে 4025 টাকা এবং এক্সপ্রেস ডেলিভারিতে আপনার খরচ পড়বে 6325 টাকা। রেগুলার ডেলিভারি হলো সাধারণ যে ডেলিভারিটা, যেটা সাধারণত 18 থেকে 21 কর্মদিবস সময় লাগে, অনেক সময় মাসখানেকও প্রায় লেগে যায়। এবং এক্সপ্রেস ডেলিভারি হলো আপনার যদি পাসপোর্টটা আর্জেন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারি এটা দ্রুত হয়ে যাবে, 15 কর্মদিবসের মধ্যে হয়ে যাবে। এবং আপনার যদি আরো দ্রুত প্রয়োজন হয়, সেক্ষেত্রে সুপার এক্সপ্রেস ডেলিভারি। এই সুপার এক্সপ্রেস ডেলিভারি টা হলো আপনি যখন নতুন আবেদন করবেন তখন কিন্তু আপনার এটা হবে না। যাদের পাসপোর্ট রয়েছে ইতিমধ্যে, যারা রিনিউ এর জন্য অ্যাপ্লাই করবে, তারাই শুধুমাত্র সুপার এক্সপ্রেস ডেলিভারিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরেকটা বিষয় লক্ষণীয়, আপনি যদি সরকারি চাকরিজীবী হন, সেক্ষেত্রে আপনি রেগুলার ডেলিভারিতে আবেদন করলে অটোমেটিক্যালি আপনার পাসপোর্টটা কিন্তু এক্সপ্রেস ডেলিভারিতে হয়ে যাবে এবং এক্সপ্রেস ডেলিভারিতে করলে সুপার এক্সপ্রেস ডেলিভারি হয়ে যাবে যদি আপনি গভর্নমেন্ট চাকরিজীবী হন। এটা কিন্তু আপনি প্রথমে epassport.gov.bd তে গিয়ে পাসপোর্ট ফিতে গেলে এই পাসপোর্ট ফি গুলো দেখতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সেও আলাদা করে দিয়ে দিব। তো আমি এই সম্পর্কে বেশি কিছু বললাম না, জাস্ট একটু আরেকটু বলে নেই। 48 পেজ 5 বছরের জন্য রেগুলার ডেলিভারিতে 4025 টাকা, যেটা কম বেশি মধ্যবিত্ত সবাই আবেদন করে থাকেন। এবং 10 বছরের জন্য 5750 টাকা 48 পেজ, আর বাকিটি একটু দেখে নেবেন। এবং আমরা এখন সরাসরি চলে যাই কিভাবে আপনারা পাসপোর্ট আবেদন করবেন। পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আবারও আমি বলতেছি, প্রথমে লিখে সার্চ দিবেন, গুগলে লিখে সার্চ দিবেন epassport.gov.bd, অথবা শুধু আপনি যদি ই-পাসপোর্ট লিখে সার্চ দেন, ই-পাসপোর্ট লিখে সার্চ দিলে সবার প্রথমেই কিন্তু চলে আসবে ই-পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। এইখানে আপনাকে প্রথমে এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর দেখুন এখানে কিন্তু অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই অনলাইন লেখা আসবে, এখানে আপনাদের ক্লিক করতে হবে।
আমাদের পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে কিন্তু কয়েকটা স্টেপ অতিক্রম করতে হয় এবং প্রতিটা স্টেপ কিন্তু অনেক বেশি সহজ। জাস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু এক ভিডিওতেই আমি সম্পূর্ণ সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাই। দেখুন, প্রথমে আসবে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, অর্থাৎ আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন? যদি ইয়েস হয়ে থাকে অর্থাৎ হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, অনেকে ফরেন বিদেশ থেকে আবেদন করে যারা প্রবাসী। যদি ফরেন থেকে আবেদন করেন সেক্ষেত্রে নো দিলে কিন্তু কোন কান্ট্রি থেকে আবেদন করতেছেন সেই কান্ট্রির নাম দিতে হবে এবং ওই কান্ট্রির মিশন সিলেক্ট করতে হবে। সাধারণত ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে আবেদন করেন, সেক্ষেত্রে ইয়েস দিতে হবে। তারপর দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্টস অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান অ্যাড্রেসের জেলাটা এখানে সিলেক্ট করবেন। সব থেকে ভালো হয় আপনার বর্তমান অ্যাড্রেস হিসেবে আপনার এনআইডি কার্ডে যেটা রয়েছে সেটাই দিলে সব থেকে বেটার হয়। যেমন আমি এখানে রংপুর দিলাম প্রেজেন্ট অ্যাড্রেস। তারপরে চলে আসবে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান অ্যাড্রেসের একদম কাছের, অর্থাৎ আপনার যে পুলিশ স্টেশনটা আছে সেটা আসলে কি, এটা জেনে আপনাদেরকে কিন্তু সেই পুলিশ স্টেশনটা সিলেক্ট করতে হবে। যেমন এখানে পরশুরাম, আমি পরশুরাম দিয়ে দিলাম, আমার পরশুরাম দিলাম। দেন আপনাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে আপনার স্টেপ 2 চলে আসবে, অর্থাৎ এন্টার ইওর ইমেল অ্যাড্রেস। অবশ্যই কিন্তু আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে এবং এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি @gmail.com। ইয়েস। আচ্ছা, জিমেইল দেওয়ার পর এখানে আই এম এ হিউম্যান, অর্থাৎ আপনি যদি হিউম্যান হয়ে থাকেন, হিউম্যান মানে হলো মানুষ। তারপর আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের কিন্তু পরবর্তী ধাপে নিয়ে যাবে। আচ্ছা, এখন দেখুন আমাকে কিন্তু পরবর্তী ধাপে নিয়ে গেল, অর্থাৎ আমার একটা অ্যাকাউন্ট তৈরি হবে ই পাসপোর্টের ওয়েবসাইটে। এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে আপনি কি পাসপোর্ট ব্যবহার করবেন, সরি পাসওয়ার্ড ব্যবহার করবেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে দিতে হবে। আমি 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, যখন দেখবেন at least one uppercase letter is required in the passport, সেক্ষেত্রে আপনি কোনো সংখ্যা দিলে হবে না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনার নামের ক্যাপিটাল লেটার দিতে পারেন, তারপর স্মল লেটার দিতে পারেন, দেন @2024 বা যেকোনো একটা সংখ্যা দিতে পারেন। তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না, কারণ অনেক সময় ইজি পাসওয়ার্ড মনে করে কিন্তু নেয় না। তো এই কাজটা করলে অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখুন এখানে গিভেন নেম হলো আপনার প্রথম নামটা, পদবী। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন। এই দেখুন নেমের যে সামনে এমডি নাজমুল, এটা হলো আমার ভাই এমডি নাজমুল, এইটুকু হলো গিভেন নেম। দেন মিয়া শেষের অংশটা হলো সারনেম। ওকে। আচ্ছা, আপনাদেরকে এখানে গিভেন নেমটা লিখতে হবে। আমি লিখলাম এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু ফোঁটাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা দিবেন না, থাকলেও দিবেন না। দেন সারনেমের জায়গায় শেষের অংশটা দিয়ে দিবেন এবং এগুলো কিন্তু সবগুলোই ক্যাপিটাল লেটারে হবে। এবং অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ডে যেটা থাকবে সেটাই আপনি দিবেন, কোনো ক্রমেই কিন্তু ভুল করা যাবে না, কারণ ভুল করলে কিন্তু এটা হবে না। আমি আবারও বলতেছি, কোনো ক্রমেই এটা ভুল করবেন না। যেটা দেওয়া থাকবে যে নাম একদম হুবহু সেভাবেই দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। দেন আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন আবার আই এম এ হিউম্যানে ক্লিক করলে এখানে টিক চিহ্ন উঠে যাবে। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, অ্যাকাউন্টে ক্লিক করলে স্টেপ 4 এ চলে আসবে, অর্থাৎ অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট। অর্থাৎ আমার ইমেইলে একটা তারা ইমেইল সেন্ড করেছেন, ওই ইমেইলটা থেকে আমাকে ভেরিফাই করতে হবে। অ্যান ইমেইল ওয়াজ সেন্ট এত সিকিউর ইমেইল অ্যান্ড অ্যাক্টিভেট ইওর ই পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভেশন লিংক। ওকে। আচ্ছা, আমি এই যে দেখুন আমার কিন্তু ইমেইলটা চলে এসেছে নো রিপ্লাই ই পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে। দেন এখানে এই লিংকটাতে আমি ক্লিক করব। এই লিংকটা ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এখন আমি আবার কি করব, এই লগইনে যাব। লগইনে গিয়ে সরাসরি লগইন করব। এখানে আপনার যে ইমেইলটা দিলেন সেটা দিবেন, যে পাসওয়ার্ডটা দিলেন সেটা দিবেন, দেন আবার আই এম হিউম্যান, দেন সাইন ইন। তাহলে দেখুন আমার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আমার একটা পাসপোর্ট আবেদনের পালা। পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কি করব, অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্টে ক্লিক করব অথবা অ্যাপ্লাই অনলাইন, এই দুটার যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। আমি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্টে ক্লিক করলাম।
এখন দেখুন এই কয়েকটা স্টেপে কিন্তু আমাকে তৈরি করতে হবে। পাসপোর্ট স্টেপ অর্থাৎ পাসপোর্টটা আপনার কি ধরনের, অর্ডিনারি নাকি অফিসিয়াল। সাধারণত 99% মানুষ অর্ডিনারি করে, অফিসিয়াল হলো অফিসিয়াল কাজে যারা ইউজ করবে। তো অর্ডিনারি দিয়ে আপনি কি করবেন, অবশ্যই অর্ডিনারি দিবেন, অফিসিয়াল না। অর্ডিনারি দিয়ে 7 কন্টিনিউতে দিবেন। তারপর দেখুন পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। আই অ্যাপ্লাই ফর মাইসেলফ অর্থাৎ আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি আপনার যদি ইনফরমেশন গুলো দিয়ে থাকেন তাহলে এখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফে ক্লিক করবেন। তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার নামটা, সারনেম, গিভেন নেম এগুলো সব কিন্তু ধরে ফেলবে। তারপর এখানে আপনাকে কি করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি ছেলে নাকি মেয়ে। আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে মেল, এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন ফিমেল, যদি আদার্স ট্রান্সজেন্ডার বা ইটসেট্রা হয়ে থাকেন সেক্ষেত্রে আদার্স দিতে হবে। তো মেল দিলাম। দেন এখানে প্রফেশন অর্থাৎ আপনার পেশা, আপনার যেটা পেশা আপনি সেটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আপনার যদি পেশা হয়ে থাকে স্টুডেন্ট, তবে স্টুডেন্ট দিবেন। আর আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে কিন্তু নন এমপ্লয়েড দিবেন। এবং বেকার হওয়ার ক্ষেত্রে আপনার ডকুমেন্ট হিসেবে লাগবে আপনার নাগরিকত্ব সনদ হলেই এনাফ। নাগরিকত্ব সনদ আর চারিত্রিক সনদ, যেটা সিটি কর্পোরেশন থেকে কিংবা আপনার যে চেয়ারম্যান অফিস বা কাউন্সিলর অফিস রয়েছে সেখান থেকেই নিয়ে আসা যায়। আমি এখানে স্টুডেন্ট দিচ্ছি। স্টুডেন্ট দিলে অবশ্যই কিন্তু স্টুডেন্ট আইডি কার্ডের এটা আইডি কার্ডের প্রয়োজন হবে। 100% স্টুডেন্ট আইডি কার্ড লাগবে এবং সেই সাথে আপনার এসএসসি বা যে কোনো একটা রেজাল্ট শিটও সাথে জমা দিবেন। কারণ অনেক সময় পাসপোর্ট অফিসরা কিন্তু এরকম একটা ডকুমেন্টও চায়। যেমন আমি যখন প্রথম আবেদন করছিলাম আমার কিন্তু বলছিল যে আপনার এসএসসি বা যে কোনো একটা সার্টিফিকেটের ফটোকপি জমা দেন। সার্টিফিকেট বলতে অনলাইন থেকে যে রেজাল্টটা দেয় ওই রেজাল্টের কপিটা হলেই হয়ে যায়। আসলে এটা লাগে না, কিন্তু তারপরে ওনারা অনেক সময় চায়, সেক্ষেত্রে এটা নিয়ে যেতে পারেন। তারপর দেখুন সিলেক্ট রিলিজিয়ন অর্থাৎ আপনি কোন ধর্মের, আপনি যদি ইসলাম হন ইসলাম, হিন্দু হন হিন্দু, এটসেট্রা যেটা হন সেটা। তারপর দেখুন নাম্বার অটোমেটিক্যালি ধরে ফেলবে। যদি নাম্বারটা এটা না নেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও অ্যাকাউন্ট থেকে গিয়ে নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে। এটা আমি শেষে দেখাই দিব। তারপর দেখুন বার্থ ডেটা অর্থাৎ আপনার জন্মর ডেটাগুলো দিতে হবে। সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশ। তারপর কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছেন সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ সেই জেলার নাম কিন্তু অবশ্যই আপনি দিবেন, যেমন রংপুর। দেন আপনার যে জেলা সেটা দিবেন। দেন এখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনার জন্ম তারিখটা দিতে হবে। অবশ্যই কিন্তু কোনো ক্রমেই ভুল করা যাবে না, কারণ ভুল করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কারণ ভুল কারেকশন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু এটা বাংলাদেশ চোরের দেশ, চোরের খনি দেশে, কাজেই নানা রকম হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয় ভুল হলে। সেক্ষেত্রে আপনারা একটু সতর্কভাবে আবেদন করবেন। ওকে, কিন্তু ভুল হলেও এটা ঠিক করা যায় যদি আপনার ধরতে পারে। আমি সেই প্রসেসটাও শেষে জানাই দিব। ওকে, আচ্ছা, সিটিজেনশিপ ইনফরমেশন অর্থাৎ আপনি বাংলাদেশের জন্মসূত্রে নাকি ডেকেন্ট নাকি মাইগ্রেশন নাকি ন্যাচারালাইজেশন নাকি বিবাহ সূত্রে নাকি অন্যান্য, আপনি অবশ্যই বাই বার্থ, ম্যাক্সিমাম আমরা সবাই তো বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে হলে বাই বার্থ দিবেন। দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে অ্যাড্রেসে চলে যাবে অর্থাৎ অ্যাড্রেস স্টেপে চলে যাবে। এখানে কিন্তু আপনাকে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে, দিয়ে দিবেন। যেমন আমি এখানে রংপুর দিলাম। দেন এই যে দেখুন এখানে আপনার যে ইনফরমেশনটা আছে ভিলেজ সিটি, এটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের পিছনের এই ডকুমেন্টটা অনুযায়ী কিন্তু দিবেন। আচ্ছা, যেমন দেখুন এখানে লেখা আছে বটতলা পয়ধর ডাকঘর খটখটিয়া রংপুর সদর। তার মানে লিখবেন বটতলা পয়ধর খটখটিয়া সদর রংপুর। আপনি আপনার ঠিকানাটা এখানে লিখবেন, বটতলা পয়ধর খটখটিয়া সদর রংপুর। আচ্ছা, যদি দেখুন এখানে কিন্তু একটু ক্যারেক্টার 100 ক্যারেক্টারের উপরে নিবে না, সেক্ষেত্রে আপনি এখানে কিছু একটা বাদ দিতে পারেন। আমি এখানে বটতলা খটখটিয়া সদর রংপুর দিলাম। জাস্ট ঠিকানাটা একটু ঠিক থাকলেই হলো, একদম যে একুরেট যা আছে তাই থাকতে হবে এমনটা না। বটতলা খটখটিয়া সদর রংপুর। ওকে, আচ্ছা দিয়ে দিলাম। আপনার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। দেন রোড, ব্লক, সেক্টর যদি থাকে সেক্ষেত্রে সেটা দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তবে আপনার পোস্ট অফিসটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনি জেনে নেবেন আপনার পোস্ট অফিসটা কাছের একদম আপনাদের পোস্ট অফিসটা যেটা সেটা দিবেন, এবং অটোমেটিক্যালি কিন্তু এখানে পোস্টাল কোডটাও
ধরে নেবে এবং আপনার যে পুলিশ স্টেশনটা আছে আপনার কাছের সেই পুলিশ স্টেশনটাও কিন্তু এখানে দিতে হবে, আপনার পুলিশ স্টেশন। দেন আমাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম, যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট সেম হয় সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে হবে, তাহলে কিন্তু অটোমেটিকলি ওগুলোই এখানে ধরে নেবে, আর কোনো কাজ আমাদের নাই। এরপর রিজিওনাল, এটা এইভাবেই থেকে যাবে। দেন আমাদেরকে কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে, আচ্ছা এরপর দেখুন আইডি ডকুমেন্ট। আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট, এমআরপি যেটাকে বলে, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ইস্যু কবে ইস্যু হয়েছে সেটা লিখবেন, প্রিভিয়াস পাসপোর্টের নাম্বারটা দিবেন, ইস্যুটা দিবেন, এক্সপায়ার ডেটটা দিবেন। দেন আপনার ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স, অন্যান্য কান্ট্রিজ যদি পাসপোর্ট থাকে সেটা দিবেন, আর আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে সেভ দিলেই হয়ে যাবে। আর আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনি কি করবেন, নোতে ক্লিক করবেন। আর আপনার যদি ইপিপি পাসপোর্ট থাকে অর্থাৎ ইলেকট্রনিক্স বা চিপ বিশিষ্ট সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। আমার পাসপোর্ট আছে বাট আমি যার আবেদন করতেছি তার পাসপোর্ট নেই, সেক্ষেত্রে আমি নো। ম্যাক্সিমামই আপনারা আশা করি যাদের পাসপোর্ট নেই তারাই এই ভিডিওটা দেখতেছেন, তো তারা এটাতে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, হ্যান্ড রিটেন পাসপোর্ট, এটাতে ক্লিক করবেন, নোতে ক্লিক করবেন। দেন এই যে নো আই ডোন্ট হ্যাভ, ডু ইউ হ্যাভ পাসপোর্ট আদার কান্ট্রি, আপনার অন্য দেশের কি কোনো পাসপোর্ট আছে? অবশ্যই না, সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ এ ক্লিক করবেন। দেন আপনাকে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি দিতে, নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা কিন্তু খুবই সতর্কভাবে, কোনো রকম যেন ভুল না হয়, কারণ আবার বলতেছি ভুল হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ওকে, আচ্ছা দিয়ে দিলাম। দেন এখানে আবার আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আমাদের প্যারেন্টাল ইনফরমেশন গুলো চলে আসবে, অর্থাৎ আপনার ফাদার্স মাদার, আপনার যদি ফাদার্স থেকে থাকে সেক্ষেত্রে যদি না থেকে থাকে সেক্ষেত্রে আননন দিতে পারেন। দেন আবার যদি মাদার্সও না থাকে আননন দিতে পারেন। এখন আপনার ফাদার্স নামটা দিবেন, অবশ্যই কিন্তু আপনার ভোটার কার্ডে আপনার ফাদার্স নাম যেটা আছে সেটা দিবেন, আপনার ভোটার অনুযায়ী, আপনার বাবা মায়ের ভোটার না, আপনার ভোটার্স অনুযায়ী। আমি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু খুবই সতর্কভাবে এগুলো দিয়ে দিবেন, কোনো রকম ভুল করা যাবে না। তার প্রফেশন কি, তার প্রফেশন যেটা হবে সেটা আপনি দিতে পারেন। এখানে কিন্তু আপনার বাবা মায়ের কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না, জাস্ট এনআইডি কার্ডের কপিটা দিলেই হবে, তার প্রফেশনেরও কোনো ডকুমেন্ট লাগবে না। দেন এখানে ন্যাশনালিটি, তিনি কোন দেশি, বাংলাদেশি নাকি অন্য দেশি সেটা দেবেন, বাংলাদেশি হলে বাংলাদেশি, এবং তার ন্যাশনাল আইডি নাম্বারটা আপনি এখানে অপশনাল দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দেন আপনাকে মাদার্স ইনফরমেশনটা দিতে হবে, অর্থাৎ আপনার মায়ের ভোটার কার্ড, ভোটার বলতে আপনার ভোটার কার্ডে যেটা রয়েছে আপনি ঠিক সেভাবেই দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এবং আপনার মা অর্থাৎ মাতা যেটা করেন অর্থাৎ তার পেশাটা কিন্তু দিয়ে দিবেন। এখানে কিন্তু তার পেশারও কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই, অর্থাৎ পিতামাতার কোনো ডকুমেন্টই লাগে না, জাস্ট আপনি তাদের এনআইডি কার্ডের কপি দিতে পারেন, আর কিছুর প্রয়োজন নেই। দেন এখানে তিনি কোন দেশি, আপনি যিনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি দিবেন। আর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার কিন্তু অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি গার্জিয়ান ইনফরমেশন দিতে চান সেটাও দিতে পারেন। নট অ্যাপ্লিকেশন, আমরা যদি কোনো গার্জিয়ান না থাকে তবে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন, এটা সিলেক্ট থেকেই যাবে। দেন সেভ এন্ড কন্টিনিউ, তাহলে পরবর্তীতে নিয়ে যাবে। স্পাউস ইনফরমেশন, অর্থাৎ আপনি যদি আপনার হাজবেন্ড না ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ কি আছে, আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা আপনাকে দিতে হবে। আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনাকে মেরিট দিতে হবে, এবং অবশ্যই স্পাউস নাম, তার এনআইডি অনুযায়ী স্পাউসের প্রফেশন, সে কোন দেশি, তার এনআইডি কার্ড অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন। তবে আপনি যদি মেরিট দেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিবাহ সার্টিফিকেটের অবশ্যই প্রয়োজন হবে। আর আপনি যদি বিবাহ অবস্থায় সিঙ্গল দেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কারণ আপনার কিন্তু পাসপোর্টে আপনি মেরিড নাকি অমেরিড সেগুলো কিন্তু দেখাবে না। তো আমি এখানে সিঙ্গল দিয়ে দিলাম, দেন সেভ এন্ড কন্টিনিউ। দেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কিন্তু এটা দিতে হবে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের সময় বা পাসপোর্টটা হারিয়ে গেলে যদি আপনার নাম্বারে না পায় পুলিশ ভেরিফিকেশনের সময়, সেক্ষেত্রে আপনার ওখানে যে ইমার্জেন্সি নাম্বারটা দেওয়া থাকবে এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তারা ফোন দেবে। সেক্ষেত্রে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারের সাথে আপনার যার নাম্বার দিবেন তার সাথে আপনার সম্পর্ক কি, যদি সে আপনার ব্রাদার হয়, ব্রাদার ইন ল, কলিগ, কাজিন, যথা যেটা হবে সেটা দেবেন। আমি এখানে ব্রাদার দিলাম। দেন এখানে আপনার ব্রাদারের এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু তার নামটা লিখতে হবে। আমি এখানে লিখে দিলাম।
দেন তার অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে, সে কোথাকার, তার জেলাটা প্রথমে দিতে হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট দিতে হবে রংপুর। দেন এখানে তার ঠিকানাটা দিয়ে দিবেন তার ভোটার কার্ড অনুযায়ী। দেন যদি আপনার রোড, ব্লক, সেক্টর নাম্বার থাকে এগুলো দিতে পারেন, এগুলো কিন্তু অপশনাল। তারপর তার পোস্ট অফিসটা দিতে হবে, তার পোস্ট অফিসটা আপনাকে এটা খুবই সতর্কভাবে, কিন্তু আবারও বলতেছি খুবই সতর্কভাবে দিতে হবে। 5400 রংপুর সদর। দেন পুলিশ স্টেশনটা কিন্তু দিতে হবে। অবশ্যই এইগুলোতে কিন্তু ভুল করা কোনোভাবেই যাবে না। দেন তার ইমেলটা দিতে পারেন, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। দেন তার ফোন নাম্বারটা দিতে হবে। দেন 7 কন্টিনিউতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু পরবর্তী ধাপে। এখন এই ধাপে আপনার পাসপোর্ট অপশন, অর্থাৎ পাসপোর্টটা 5 বছরের জন্য করতে চাচ্ছেন নাকি 10 বছরের জন্য, এখানে কিন্তু অ্যামাউন্টটা দেখাবে। এবং 48 পেজ, বর্তমানে শুধু 48 পেজ আবেদন করা যাচ্ছে, 64টা যাচ্ছে না, 48 পেজ। 5 বছরের হলে 5 বছরে সিলেক্ট করবেন, 10 বছরের হলে 10 বছরে। এখানে অ্যামাউন্টটা কিন্তু দেখাবে 10 বছরের ক্ষেত্রে 5750 টাকা এবং 5 বছরের ক্ষেত্রে 4025 টাকা। আমি 10 বছর সিলেক্ট করলাম, দেন আপনাদেরকে 7 কন্টিনিউতে ক্লিক করতে হবে। এই হলো আমাদের সর্বশেষ ধাপ। এখানে এখন আপনি রেগুলারে নেবেন নাকি এক্সপ্রেসে নেবেন। এই যে এক্সপ্রেসে, অর্থাৎ দ্রুত নেওয়ার ক্ষেত্রে যদি পুরাতন পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সপ্রেস, সুপার এক্সপ্রেসটাও আসে, বাট যেহেতু নতুন সেক্ষেত্রে সুপার এক্সপ্রেস আসবে না। এখানে কিন্তু দেখাবে যে আপনি এই আই বাটনটাতে ক্লিক করেন, তাহলে দেখাবে ডেলিভারি টাইম 7 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 7 কর্মদিবসের মধ্যে কিন্তু আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। আর আপনি যদি রেগুলার করেন সেক্ষেত্রে 15 কর্মদিবস। ক্ষেত্র বিশেষে অনেক দেরিও হয়, অনেক সময় 1.5 মাসও লেগে যায়। আচ্ছা, রেগুলারের ক্ষেত্রে এখানে রেগুলারে ক্লিক করবেন, এক্সপ্রেস হলে এক্সপ্রেসে ক্লিক করবেন, এখানে অ্যামাউন্টটা কিন্তু দেখাবে। দেন 7 কন্টিনিউ। তারপর এইখানে শেষ ধাপে আপনার কাজ হলো এই সম্পূর্ণটাই আপনাকে এখন কি করতে হবে, রিভিশন দিতে হবে, রিভিউ করতে হবে সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারেন। এখানে কিন্তু সম্পূর্ণটাই লেখা থাকে। দেন আপনাদেরকে ডিক্লারেশন অফ কনসেন্ট, যদি সবকিছু ঠিক থাকে তাহলে এখানে টিক দিবেন, টিক দিয়ে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে পেমেন্টে নিয়ে যাবে। কনফার্ম কারেক্টনেস অফ অ্যাপ্লিকেশন ডাটা, কনফার্ম এন্ড প্রসেসে ক্লিক করলাম। দেখুন আমাকে কিন্তু এখন পেমেন্টে নিয়ে গেছে। দেখুন এখন দেখুন আপনার মেইন ধাপ, আপনার কিন্তু আবেদন কমপ্লিট, আবেদন কিন্তু হয়ে গেছে, জাস্ট পেমেন্ট এখন আপনি দুই ভাবে করতে পারেন। একটা হলো অনলাইন পেমেন্ট, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনি সরাসরি বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট, আপনার কার্ড, যে কোনো কিছুর মাধ্যমে করতে পারেন। আর আপনি যদি সোনালী ব্যাংকের শাখা থেকে করেন সেক্ষেত্রে আপনাকে অফলাইন পেমেন্টটা দিবেন। অফলাইন পেমেন্ট করার পরে শুধু সোনালী ব্যাংকই না, যে কোনো ব্যাংক থেকেই কিন্তু এই পেমেন্টটা করা যায়। অফলাইন পেমেন্টে ক্লিক করে কন্টিনিউ করলে কিন্তু আপনার ডকুমেন্টগুলো ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনাকে ওই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে ব্যাংকে টাকা জমা দিলে তারা আপনাদেরকে চালান কপি দিয়ে দিবে এবং ওই চালান কপিটা আপনাদেরকে নিতে হবে। আচ্ছা, আমরা একটু অনলাইন পেমেন্টটা একটু কিভাবে করবেন সেটা একটু দেখি, দেন আমরা অফলাইন পেমেন্টটাও দেখব। দেখুন অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ওয়েটিং ফর এক পেতে আমাদের নিয়ে যাবে। এক পে থেকে এই যে দেখুন বিকাশ, আপনি যদি বিকাশের মাধ্যমে করেন তাহলে পে এত টাকা বিকাশ, এটাতে সিলেক্ট করবেন। আচ্ছা ওকে, তার আগে যে বাই কন্টিনিউ ইউ এগ্রি দিস তে ক্লিক করবেন, দেন পে তে ক্লিক করবেন এবং আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর আপনি যদি কার্ড পেমেন্ট করেন তাহলে কার্ড, এখানে আপনার ফোন নাম্বারটা লিখবেন 015, বিকাশ নাম্বারটা লিখবেন, লিখে তারপর একটা ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোডটা দিবেন, তারপর আপনার পিন কোডটা দিলেই কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি না যেহেতু আমি এটা অ্যাপ্লাই করতেছি না, আমি এখানে ক্যান্সেল করে দিলাম। অটোমেটিক্যালি কিন্তু পেমেন্ট হয়ে যাবে আপনাদের এবং তারপরে ডাউনলোড অপশনগুলো চলে আসবে। এখন আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা কিভাবে, যদি সাপোজ ধরুন আপনাদের অফলাইন পেমেন্ট করেন, যেটা আপনাদের কাছাকাছি যদি কোনো ব্যাংক থাকে সেক্ষেত্রে দেখুন, আচ্ছা আমাকে একটু 8 মিনিট অপেক্ষা করতে হবে পেমেন্ট, যেহেতু আমি একবার অলরেডি ট্রাই করছি, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমরা এখন একটা বিষয় লক্ষ্য করি, দেখুন এখানে কৌশন
একটা ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ আছে, ক্যান্সেলেশন অফ অনলাইন পেইড অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন উইথ লস্ট পেমেন্ট অ্যান্ড ইজ নট রিফান্ডেবল। অর্থাৎ আপনি যদি অনলাইন পেমেন্ট করে থাকেন, অনলাইনে পেইড করেন, অর্থাৎ এই অপশনটা থেকে পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই, আপনার যদি এখানে সমস্যা হয়, অনেক বেশি সমস্যা হয় আপনার আবেদন ফর্ম পূরণ করতে, আপনি কিন্তু এটা কোনোভাবেই ক্যান্সেল করতে পারবেন না। আপনাকে পাসপোর্ট অফিস থেকেই কিন্তু ঠিক করতে হবে এবং সেখানেও অনেক রকম সমস্যা হয়। বাট আপনি যদি অফলাইন পেমেন্ট করেন, অফলাইন পেমেন্ট করার ক্ষেত্রে কোনোভাবে যদি আপনার এই আবেদনটা ক্যান্সেল করে দেওয়ার প্রয়োজন হয়, তা সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যান্সেল করে নতুন করে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি রিফান্ড পাবেন। বাট এক্ষেত্রে আপনার কিন্তু এটা কিন্তু ইজ নট রিফান্ডেবল, অর্থাৎ অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনি রিফান্ড পাবেন না। বাট অফলাইন পেমেন্টের ক্ষেত্রে আবারও বলতেছি, আপনি যদি অফলাইন পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি, আপনার যদি কোনো কারণে ওই আবেদন ক্যান্সেল করে নতুন করে আবেদনের প্রয়োজন হয়, ওটা ক্যান্সেল করে নতুন করে ওই চালান দিয়েই আবেদন করতে পারবেন। ওকে, এই বিষয়টা মাথায় রাখবেন। তো অনলাইন পেমেন্ট আমরা দেখলাম, এখন একটু অফলাইন পেমেন্ট দেখি। এই অফলাইন পেমেন্টে ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন, কন্টিনিউতে ক্লিক করার সাথেই কিন্তু আমার অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে 2টা ফর্ম কিন্তু অটোমেটিক্যালি আমার ইমেইলে চলে যাবে, অথবা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এই যে প্রিন্ট সামারি, এই প্রিন্ট সামারি এটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে, দেন এটাকে প্রিন্ট করে নিতে হবে পিডিএফ আকারে। দেন আমাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু আমাদের ডাউনলোড করে নিতে হবে। তবে মাথায় রাখবেন, এটা যদি আপনারা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সবার শেষে এখানে কিন্তু শুরুতে এই কিউআর কোডটা যেন থাকে। সাধারণত এভাবে যখন আমরা প্রিন্ট করি তখন কিন্তু এই কিউআর কোডটা কিন্তু আসে না, হিজিবিজি হয়ে যায়। বাট যদি থাকে সেক্ষেত্রে আপনি এটা প্রিন্ট করতে পারবেন। তবে আপনাদের কিন্তু ইমেইলেই পাঠিয়ে দিবে, আপনার যে জিমেইলটা আপনি দিয়েছেন সেই জিমেইলে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি চলে যাবে। আমি দেখাই, দেখুন, আমার আবেদনের কিন্তু প্রিন্ট কপি কিন্তু অনলাইনে দিয়ে দিছে। আমি সরাসরি কি করব, এখান থেকে এইটাতে থেকে কন্ট্রোল পি চেপে আমি সরাসরি এখান থেকে প্রিন্ট করব। তাহলে কিন্তু আমার এই বারকোডটা সহ কিন্তু প্রিন্ট হবে। এই বারকোডটা প্রিন্ট না হলে কিন্তু হবে না। এটাকে প্রিন্ট করে নিতে হবে, তারপর এখানে এটাকে আপনি ডাউনলোড করেও নিতে পারেন। দেন আপনাকে এই রেজিস্ট্রেশন সামারিটা প্রিন্ট করে নিতে হবে অবশ্যই। এটাও ওই অনুরূপভাবে প্রিন্ট করতে পারেন কন্ট্রোল পি চেপে, তাহলে কিন্তু এক পেজেই চলে আসবে। কন্ট্রোল পি চেপে এটাকে প্রিন্ট করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেন এই 2টা ডকুমেন্ট নিয়ে আপনি অফলাইন পেমেন্টের ক্ষেত্রে যে কোনো একটা ব্যাংক, বিশেষ করে সোনালী ব্যাংকের শাখায় যাবেন, গিয়ে বলবেন যে আমি পাসপোর্ট আবেদন ফি জমা দিতে চাই। তারা এই ডকুমেন্ট দুটো নিবে, নিয়ে আপনাদের কিন্তু পাসপোর্ট আবেদন ফি পরিশোধ করে দিবে এবং আপনাদের কাছ থেকে এক্সট্রা কোনো অ্যামাউন্ট নিবে না, 5,750 টাকাই নিবে। যদি আপনি 10 বছরের জন্য করেন 48 পেজের, আর যদি আপনি 5 বছরের জন্য করেন 4,025 টাকাই নেবে। এর এক্সট্রা চার্জ 1 টাকাও তারা নিবে না পেমেন্ট করার ক্ষেত্রে। তো এভাবেই আপনারা, আবারও বলতেছি, এই 2টা ফাইল অবশ্যই প্রিন্ট করে নিয়ে যাবেন। আর যদি আপনাদের প্রিন্টার না থাকে, কম্পিউটার দোকানে গিয়ে পিডিএফ ওদেরকে দিলে ওরা কিন্তু প্রিন্ট করে দিবে। এবং অবশ্যই আবারও বলতেছি, এই বারকোডটা যেন প্রিন্ট হয়, বারকোডটা কিন্তু অবশ্যই লাগবে। তারপর এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। এখন আপনাদেরকে একটু জানাই কি কি ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যাইতে হবে। দেখুন, আপনি যখন এখানে আবেদন করবেন, এখানে কিন্তু লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্ট কিন্তু লেখা আসবে, অর্থাৎ কি কি আপনাকে নিয়ে যেতে হবে। দেখুন, প্রথমে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, অর্থাৎ আপনি আপনার এই যে এই সামারিটা 3 পেজের, এটা কিন্তু আপনাকে প্রিন্ট করে নিতে হবে। অবশ্যই এপিট ওপিট না, একটা পাতায় একদিকেই শুধু, আরেকটা পাতায় আরেকটা পাতা, এইভাবে 3টা পাতায় 3টা পেজ আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এটা হলো প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি। আপনাকে এইটা হলো অ্যাপ্লিকেশন সামারি, এটা আপনাকে অবশ্যই নিতে হবে সবার প্রথমে, এবং এটা প্রথমেই রাখবেন, প্রথম পেজে। দেন আইডেন্টিফাইড ডকুমেন্টস নেবেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ড নেবেন। আর যদি এনআইডি না থাকে, বার্থ সার্টিফিকেট থাকে, রেজিস্ট্রেশন থাকে, সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশনটা নেবেন। এনআইডি থাকলে এনআইডি প্রথমে রাখবেন, অ্যাপ্লিকেশন সামারি, দেন তারপরে রাখবেন এনআইডি। দেন আপনি যখন পেমেন্ট করবেন তখন কিন্তু আপনার একটা পেমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু অনলাইন থেকেই ডাউনলোড হবে, ওই পেমেন্ট স্লিপটা দিতে পারেন, অথবা চাইলে আপনি ই চালানটাও দিতে পারেন। তবে বর্তমানে পেমেন্ট স্লিপটা দিলেই হয়। আর আপনি যদি ব্যাংক থেকে পেমেন্ট করেন তাহলে ওখান থেকে একটা এ চালান কপি দিয়ে দিবে, ওই এ চালান কপিটা দিলেই হয়ে যাবে।
দেন আপনার যদি প্রিভিয়াস পাসপোর্ট থাকে তাহলে প্রিভিয়াস পাসপোর্টের 2 নাম্বার এবং 3 নাম্বার পেজটার ফটোকপি দিতে হবে। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে জিও অথবা এনওসি দিতে হবে যদি থাকে তাহলে, অথবা আপনি যদি অন্যান্য পেশার হয়ে থাকেন সেই পেশা অনুযায়ী দিবেন। আপনি যদি বেকার হন সেক্ষেত্রে কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই, শুধুমাত্র নাগরিকত্ব সনদ এবং চারিত্রিক সনদটা হলেই হয়ে যায়। আর আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন সেক্ষেত্রে ওই কোম্পানির যদি আইডি কার্ড থাকে আইডির ফটোকপিটা দিলেই হয়ে যাবে। এবং এডিশনাল ডকুমেন্ট হিসেবে কিন্তু আপনাদেরকে চারিত্রিক সনদপত্রটা দিতে হবে এবং সেই সাথে নাগরিকত্ব সনদপত্র, এই দুইটার একটা দিতে পারেন অথবা দুটাই দিতে পারেন। এবং আপনি স্টুডেন্ট হলে কিন্তু স্টুডেন্ট আইডি কার্ডটা দিতে হবে, সাথে যে কোনো একটা রেজাল্টের কপি দিতে হবে। আর রেজাল্টের কপির প্রয়োজন নাই, তারপরে অনেক সময় চায়, সেক্ষেত্রে নিয়ে যাওয়াটাই ভালো। দেন প্রিন্টেড অ্যাপ্লিকেশন কপি, অর্থাৎ আমরা যে প্রিন্ট অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করলাম সেই অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ এই যে এইটা কিন্তু দিতে হবে। এটা সবার শেষে দিবেন, এই কপিটা অবশ্যই এটা সবার শেষে দিবেন। আর এই সামারিটা দিবেন একদম প্রথমেই, এই সামারিটা দিতে হবে একদম প্রথমেই। এবং আমি কি কি ডকুমেন্ট লাগে এই ডকুমেন্টগুলো আপনাদেরকে ডকুমেন্টের লিস্টটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং সেই সাথে আপনার কি পেশা আপনি যদি আমার কমেন্ট বক্সে জানান সেক্ষেত্রে আমি আপনার কমেন্টের রিপ্লাইতে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন কিভাবে সাজাবেন সেটা আমি রিপ্লাইতে জানাই দিব। এখন আমরা একটু দেখি কিভাবে আপনার পাসপোর্টের আবেদনটা চেক দিবেন কোন অবস্থায় রয়েছে। দেখুন, আপনি যদি এখানে লগ ইন করলেই সবার উপরে এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার আবেদনটা। এটা হলো আপনার আবেদন, এখানে লেখা রয়েছে সাবমিটেড। এই সাবমিটেড মানে হলো আপনি আবেদনটা সাবমিট করেছেন। এরপর আপনি এই ফাইলগুলো সাজায় আপনি পাসপোর্ট অফিসে যাবেন। পাসপোর্ট অফিসে গিয়ে ফাইলগুলো জমা দিবেন। ওখানে যে কাউকে বললেই কিন্তু কিভাবে জমা দিতে হবে দেখায় দিবে। ওখানে ওখানে অনেক অনেক মানুষ দেখতে পারবেন যারা তাদের ফাইলগুলো জমা দিতে আসছে, এবং ওখানে গিয়ে ফাইলগুলো জমা দিবেন, তারা সাইন করে আপনাকে আরেকটা রুমে পাঠিয়ে দিবে। সেখানে গিয়ে বায়োমেট্রিক্স দিবেন, আইরিস দিবেন, সবকিছু দিলেই হয়ে যাবে। এই কাজটা সম্পূর্ণ হওয়ার পরে আপনি বাসায় এসে যদি এটা চেক দেন তাহলে দেখবেন এই সাবমিটেড লেখাটা চেঞ্জ হয়ে গেছে। সাবমিটেড লেখাটা চেঞ্জ হয়ে এনরোলমেন্ট ইন প্রসেস লেখা আসবে। যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল থাকে, বাট এটা থাকে না এখন। এনরোলমেন্ট ইন প্রসেস লেখা থাকবে। আবার যখন আপনি এনরোলমেন্ট ইন প্রসেসটা চেক দিবেন, চেক দেওয়ার 7 থেকে 8 দিনের মধ্যেই কিন্তু পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্সে চলে যাবে। এটা দেখাবে এই জায়গাতে। তখন আপনি পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স মানে হলো আপনার বাসায় পুলিশ আসবে, এসে ভেরিফাই করবে, অর্থাৎ আপনার কাছ থেকে আপনার এনআইডি কার্ডের কপি এবং বিদ্যুৎ বিলের কপিটা তারা নিয়ে চলে যাবে। এবং তাদেরকে কিছু নাস্তাপাতিও খাওয়াইতে হয়। এটা তো বাংলাদেশ চোরের দেশ, সেই হিসাবে দেন যখন পুলিশ ক্লিয়ারেন্স দিবেন তার 1 সপ্তাহের মধ্যে এই জায়গায় দেখবেন চেঞ্জ হয়ে গেছে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল। যদি পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে যায় তার মানে আর কোনো ঝামেলা নেই। দেন কিছুদিনের মধ্যে অ্যাপ্রুভ লেখা আসবে। দেন কিছুদিনের মধ্যে চেঞ্জ করে দেখবেন পেন্ডিং ইন প্রিন্ট কুই, অর্থাৎ আপনার পাসপোর্টটা প্রিন্টের জন্য অপেক্ষায় রয়েছে। দেন যখন লেখা দেখবেন পাসপোর্ট শিপ, তার মানে আপনার পাসপোর্টটা প্রিন্টও হয়ে গেছে এবং আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠিয়ে দিছে। দেন যখন দেখবেন এই জায়গাতে লেখা রয়েছে পাসপোর্ট রেডি ফর ইন্স্যুরেন্স, তার মানে আপনি বুঝে যাবেন আপনার পাসপোর্টটি তৈরি হয়ে গেছে, পাসপোর্ট অফিসে আসছে। আপনি এখন ডেলিভারি স্লিপটা যদি নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে আপনার পাসপোর্টটা তারা দিয়ে দিবে। দেন যখন দেখবেন পাসপোর্ট ইস্যু লেখা রয়েছে তার মানে বুঝবেন পাসপোর্টটা আপনি এনেছেন, আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে। এই হলো সম্পূর্ণ পাসপোর্ট চেকের ধাপ, কিভাবে স্ট্যাটাসটা চেক করতে হয়। এই বিষয়ে আমি আরেকটা আলাদা ভিডিও তৈরি করবো আমার ইউটিউবে চ্যানেলে। আরো অন্যান্য উপায়ও চেক করা যায়, ওই উপায়গুলো, যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে সেহেতু এটুকুতে। তবে দেখুন আবার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যদি আপনার আবেদনের ক্ষেত্রে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাক এন্ড ভেরিফিকেশন আসবে, এবং ব্যাক এন্ড ভেরিফিকেশন আসলে কিন্তু আপনি সাথে সাথে আপনার ডেলিভারি স্লিপ এবং এনআইডি কার্ডের কপি নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন, গিয়ে যোগাযোগ করবেন, গিয়ে বলবেন যে এটা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে তারা আপনার ওটা বলে দিবে এবং সেটা সলভ করে দিবে। আবার যদি পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন আসে সেক্ষেত্রেও আপনি দ্রুত পাসপোর্ট অফিসে যাবেন। সেন্ড ফর রিওয়ার্কে গেলেও কিন্তু আপনার এটা পুনরায় কাজের জন্য পাঠিয়ে দিবে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক নয় অথবা জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের সাথে অমিল, এমন অবস্থায় আপনাকে দ্রুত পাসপোর্ট অফিসে যেতে হবে। এবিআইএস ক্লিয়ারেন্স দেখালেও পাসপোর্ট অফিসে যাবেন
এবিআইএস অর্থাৎ এই কয়েকটার মধ্যে অর্থাৎ ব্যাক এন্ড ভেরিফিকেশন, পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন, সেন্ড ফর রিওয়ার্ক, এবিআইএস ক্লিয়ারেন্স, এবিআইএস চেকফিল্ড, এই কটার মধ্যে যদি একটা দেখায় তাহলে দ্রুত আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে। আর যদি উপরের জিনিসগুলো আসে তাহলে আপনারা বুঝবেন যে কোনো সমস্যা নেই, দ্রুত কিন্তু হয়ে যাবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, এই ইনরোলমেন্ট ইন প্রসেস অর্থাৎ যখন আপনি ফাইলগুলো জমা দিলেন, দেওয়ার পর ইনরোলমেন্ট ইন প্রসেসটা দেখবেন যদি 20 দিনের মধ্যে উঠে না যায় তাহলে 20 দিন অপেক্ষা করবেন। দ্রুত পাসপোর্ট অফিসে গিয়ে বলবেন যে আমার এটা এখন উঠে যাচ্ছে না। 20 দিন না, আপনি 15 দিন অপেক্ষা করবেন। কারণ কোনো সমস্যা থাকলেও কিন্তু এইটা এভাবেই থেকে যায়। দ্রুত যোগাযোগ করবেন। তো এই হলো পাসপোর্ট আবেদনের সম্পূর্ণ বিষয়। আমি কিন্তু এই ভিডিওটাতে কিভাবে পাসপোর্ট আবেদন করতে হয়, কি ডকুমেন্ট লাগে এবং কিভাবে পাসপোর্টের স্ট্যাটাস চেক দিতে হয় সমস্ত বিষয় একটা ভিডিওতেই আমি তুলে ধরলাম। তো আশা করি আপনাদের ভিডিওটার উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং সেই সাথে আপনার যদি প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করবেন কমেন্টে এবং অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার এই ভিডিওটি ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ।